লাল কাঁকড়া দেখে আসি, আর যে এইগুলো আছে এগুলো দেখে আসি। আমাদের আরো আগে ওঠার উচিত ছিল, কিন্তু শরীরে এত পরিমাণে ক্লান্ত ছিল যে আমরা পরবর্তীতে সেই সকালে সূর্য উদয়টা দেখতে পারি নাই। তারপরে বাকি যেগুলো আছে এগুলো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা শর্ট মাগুরা থেকে কুয়াকাটার ব্লগ একটা শেয়ার করতেছি। তা চলেন সাথে থাকেন, সবাই দেখতে থাকেন আমার কুয়াকাটার ব্লগ। সকাল সকাল বেরিয়ে পড়লাম রাস্তায়, তখন বেলা 1টা বাজে। আমাদের আরেক পার্টনার ছিল, তারা পিছনে, তাদেরকে এই মুহূর্তে দেখানো যাচ্ছে না। আমি এখন আছি কামারখালীর ভিতরে, আস্তে আস্তে যাচ্ছি, কিন্তু আমার তেল শেষ হয়ে গেছে। মানে এমন একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটবে যেটা কখনো কল্পনা করি নাই। আমি কখনো ট্যাঙ্কি খালি রাখি না কেন জানি, তারপরেও সেদিন মনে ছিল না তেল ঢুকাইতে। আমার এক ভাই সে চেষ্টা করতেছে আমার বাইককে স্টার্ট করার, তারপরে উপায়ন্তর না পেয়ে ঠেলা শুরু করলাম। ঠেলতে ঠেলতে একদম চলে আসলাম পাম্পে। এমন একটা পরিস্থিতিতে পড়বো কখনো ভাবতে পারি নাই। এই জন্য যাতে পরবর্তীতে সমস্যায় না পড়তে হয়, আধা লিটার তেল আমি রিজার্ভে রাখছি। এইটাতে কখনো রিজার্ভে তেল থাকে না, এফআই এবিএস এর গাড়ি যেহেতু। আমার সাথে আছেন সঞ্জীবন দাদা, তিনি মাগুরা রাইডার্সের একজন মেম্বার। তিনি খুবই ফ্রেন্ডলি একটা লোক। তিনি আমাকে ডিরেকশন দিচ্ছে যে কোথাও বের হইলে অবশ্যই তেল রিজার্ভে রাখবা। তো আমরা তেল নিয়ে শেষ করলাম, টাকা পয়সা দিলাম, দিয়ে এখন আবার আমরা রওনা হচ্ছি। আমরা আবার চলতে শুরু করলাম, আসলাম ভাঙা রোডে। এইখানে যে এত পরিমাণের ভাঙা রাস্তা, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমাদের 37 কিলো রাস্তা যাইতে প্রায় অলমোস্ট 1.5 ঘন্টা লাগছে শুধুমাত্র ভাঙার জন্য। আমরা এই মুহূর্তে আছি বরিশাল খুলনা মহাসড়কে, আর অলরেডি আমরা হাইওয়েতে উঠে গেছি। আমরা এখন এদিক দিয়ে যাব বরিশাল হয়ে মাদারীপুর, মাদারীপুর থেকে যাব কুয়াকাটা। আমাদের অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে, এই জন্য আমরা ভাবলাম যে একবারে লাঞ্চ করে একটু রেস্ট করে তারপরে আমরা বের হই। এখন আমরা আছি মাদারীপুরের একটা হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করব। খাওয়া দাওয়া শেষ করে আবার যাত্রা শুরু করব। আমার সাথের যে দাদা ছিল সঞ্জীবন দাদা, সে খুবই মিতব্যয়ী একজন লোক। তিনি সব কিছু হিসাব করে করেন কি করবেন না করবেন। আমিও ভাবলাম যে ভালোই হইলো, কারণ হিসাব করে চলা উচিত, না হলে পরবর্তীতে দেখা যাবে যে টাকা পয়সা শর্ট পড়তে পারে। এই জন্য আমরা নিলাম বড় একটা মাছ দিয়ে আমরা খাচ্ছি। কী অবস্থা তাসির, তোমার কেমন লাগতেছে, এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। তাসির আমাকে বললো যে ভাই না, আমি কখনো এত লং ট্যুর দেই নাই, আমার ভালোই লাগতেছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার যাত্রা শুরু করলাম। যাইতে সন্ধ্যা লেগে গেছে। এখন আছি আমরা বরিশালে, একটু ব্রেক নিছি, একটা চা খাওয়ার ব্রেক। বরিশাল পার হয়ে আমরা আবারও চলতে শুরু করলাম। এখন আছি আমরা পায়রা ব্রিজে। এই ব্রিজটা এত সুন্দর, আসলে এইভাবে এক্সপ্লেনেশন করতে পারবো না আমি, কারণ এটা সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কতটা ভালো একটা ব্রিজ। এইখানে আমরা কিছুক্ষণ দাঁড়ায় কিছু ছবি তুললাম, যে ছবিগুলো অবশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আমরা ব্রিজ থেকে নামছি, এইখানে পুলিশ চেকপোস্ট বসাইছে। এখানে কোনো একটা সমস্যার জন্য আমাদের সবাইকে চেক করছে, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ ঠিক আছে কিনা, আমরা কোথা থেকে আসছি। চেক শেষ করার পরে আমরা আবার রওনা দিলাম। যাইতে রাত 9টা বাজছে। তখন একটু হালকা কুয়াশা ছিল, আর সামনের দিক থেকে যখন গাড়ি আসতেছিল আমরা আসলে কিছুই দেখতে পারতেছিলাম না। এই জন্য আমরা রেফার করব যে যারা লং ট্যুরে যাবেন অবশ্যই ভালো মানের লাইট নিয়ে যাবেন, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চলে আসছি ইতিমধ্যে কুয়াকাটা। আমরা একটা হোটেল বুক করছি, 1000 টাকা দিয়ে একটা হোটেল বুক করছি, ডাবল বেডের একটা রুম। তাই আপনারা যারা এখানে আসবেন অবশ্যই দামাদামি করে নেবেন, কারণ এরা প্রথম অবস্থায় আপনার কাছে অনেক টাকা চাইবে। আমাদের কাছে 3000 টাকা চাইছিল, আমরা অনেক দামাদামি করার পরে তারা 1000 টাকা ফিক্সড করছে। যদিও এটা কোনো ফিক্সড না, এই জন্য আপনারা অবশ্যই দামাদামি করে তারপরে ফিক্সড করবেন। আমাদের তাসির অলরেডি গাড়ি নিয়ে ঢুকে পড়ছে, আর এদিকে আমি আছি ফর্মালিটিসের ইগুলো মেনটেন করার জন্য। আমাদের যারা ছিল সবার সিগনেচার নিচে এবং এনআইডি কার্ডের ফটোকপি রাখছে। এইখানে এত স্ট্রং সিকিউরিটি, আসলে সত্যি অনেক ভালো লাগছে বিষয়টা, কারণ নিরাপত্তা খুবই জরুরি। এরা খুবই কেয়ারফুলি এই জিনিসটা করছে। আমরা চাইছিলাম যে সিগনেচার করব একজনের সবাইগুলো, কিন্তু তা হয় নাই। আলাদা আলাদাভাবে সবার সিগনেচার তারা নিছে, তারপরেই কিন্তু আমাদের ছাড়ছে। তারপর সব ফর্মালিটি শেষ করে আমি রুমের দিকে যাচ্ছি। এই হলো আমার রুম, আর সারাদিনের ক্লান্তি শেষে এখন একটু শুয়ে পড়ছি। এতটাই ক্লান্ত ছিল শরীরটা যেটা বোঝানো যাবে না।
আমরা আবার একটু রেস্ট নিয়ে বিচের দিকে গেলাম। এদিকে আসলে দোকানগুলো এত সুন্দর, এগুলো আসলে না দেখলে এইভাবে বোঝাতে পারবো না। আমরা দোকানে হালকা পাতলা কেনাকাটা করলাম, কেনাকাটার পরে রাত্রে একটু বিচে নামলাম। রাত্রে দেখার মতো সেই রকম কিছুই দেখতেছিলাম না, চারিপাশে অন্ধকার, কিন্তু তারপরেও সমুদ্রের যে গর্জন, শো শো শব্দ, এই জিনিসগুলো শুধুমাত্র শুনতেছিলাম। আমি দেরি না করে একটু নিচে নেমে গেলাম। তাসিরকে বললাম যে ভাই একটু আমাকে ভিডিও করে দাও, ও পিছন থেকে ভিডিও করতেছে। আমি একটু পাট শার্ট নিলাম, পাট শার্ট নিয়ে একটু ঘোরাফেরা করলাম, করে কিছু ছবি টবি তুললাম, তুলে আবার ব্যাক করলাম। ব্যাক করে বললাম যে চলো আমরা কিছু সামুদ্রিক কিছু খাই। তখন তাসির বলতেছে ভাই চলেন, আমি কখনো এরকম কিছু খাই নাই। পরবর্তীতে ও বললো যে ভাই আমি কাঁকড়া খাবো। তারপরে আমি একটা কাঁকড়া, টুনা ফিশ 2টা অর্ডার দিলাম। ওর জন্য একটা, আমার জন্য একটা, আর সাথে যারা ছিল মোট 4টা অর্ডার দিছি। আপনাদেরকে বলে রাখি, এখানেও অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়ে যাবেন। তারপরে আমাদের কাঁকড়া রেডি হয়ে গেল, বারবিকিউ কাঁকড়া। এটার টেস্ট এর আগেও আমি খাইছি কয়েকবার কক্সবাজার থেকে, অনেকটাই চিংড়ি মাছের মতো, খুব একটা আলাদা ডিফারেন্ট ফিল আমি পাই নাই। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে তাসির বললো যে ভাই আরও বেশ কিছু খাইতে হবে, কারণ আমার অনেক ক্ষুধা লাগছে, আমরা অলমোস্ট 8 ঘন্টা জার্নি করছি। পরে আমরা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে নিচে থেকে চিংড়ি মাছ দিয়ে খাইলাম। খাওয়ার পরে আমরা আবার আস্তে আস্তে হোটেলে ব্যাক করলাম। হোটেলে ব্যাক করে শরীরটা এত পরিমাণে ক্লান্ত ছিল আর নিজেকে ধরে রাখতে পারলাম না, একদম সুন্দর করে একটা ঘুম দিলাম। আমাদের সকালে প্ল্যান ছিল আমরা সূর্য ওঠা দেখব, কিন্তু শরীর এত পরিমাণে ক্লান্ত ছিল যে আমরা ভোর 4টার সময় উঠে আবার সূর্য দেখার কোনো এনার্জি ছিল না। পরে বলল যে ভাই তাইলে আমরা সকালে ওইটা দেখবো না, আমরা যাব কাওয়াচর যেটাকে বলে। ওইখানে সামুদ্রিক যে ইগুলো আছে, লাল কাঁকড়া, যেটার জন্য বিখ্যাত, আর ওইটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। এই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম 8টার দিকে। নিচে গিয়ে দেখি যে রাস্তায় কোনো লোকজন নাই, আর রাস্তার অবস্থা এত বাজে। আমাদের এলাকার রাস্তা কখনো এরকম চেয়ে ভালো ছিল আমাদের, কিন্তু কিছুই করার নাই। তারপরেও যেহেতু আমরা ঘুরতে আসছি, এই কষ্টটুকু আমাদের করতেই হবে। আমরা প্রায় 4 কিলোমিটার মতো এই বালির রাস্তা ঠেলে একটু সামনে গেলাম, সামনেও সেই একই অবস্থা, রাস্তা পাকা না, খোয়া এত পরিমাণে করতেছিল যে বাইকের টায়ার স্লিপ করতেছিল। তারপর আমরা এইভাবে কষ্ট করে আগায় যাচ্ছি। সামনে দেখলাম ছোট ছোট কিছু নদী আছে, পাশে এইভাবে শুটকি নেড়ে দেওয়া আছে, যেগুলো রোদে শুকায় শুটকি বানাবে। এইগুলো আপনি অন্য কিছু ভেবে ভুল করবেন না, এগুলো কিন্তু শুটকি রোদে শুকানো হচ্ছে, এগুলো প্রক্রিয়াজাত করে পরবর্তীতে বাজারজাত করা হবে। আমরা ইতিমধ্যে চলে আসছি কাওয়ারচর যেটাকে বলা হয়, এটা হচ্ছে লাল কাঁকড়ার শহর আর মিনি সুইজারল্যান্ড। এইখানে এসে দেখি যে কিছু মানুষ আছে যারা সকালবেলা সূর্য ওঠা দেখতে আসছিল, তারা আছে, আর সেরকম কোনো কোলাহল নাই। তারপর আমরা তাদেরকে রেখে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, কারণ আমাদের গন্তব্য একটাই, সেটা হলো লাল কাঁকড়া দেখা। আমরা বিচে নেমে গেছি, এইটা হলো মিনি সুইজারল্যান্ড যেটাকে বলা হয়। ক্যামেরাতে ওইভাবে ভালো দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু কাছ থেকে দেখলে এই বাম পাশে যেগুলো আছে এগুলো মনে হবে যে তুষার বরফের মতো পড়ে আছে। আমরা লাল কাঁকড়া দেখতে আসছি। তো আমাদের লাল কাঁকড়া দেখার সাথে মহিলাদেরও কিছু ন্যাকামি দেখলাম। ন্যাকামি দেখা শেষ করে আমরা আবার সামনের দিকে চলতে থাকতেছি। মিনি সুইজারল্যান্ডের ভিতরে এইগুলো মনে হচ্ছে যে তুষারপাত পড়ে পড়ে আছে। আসলে সত্যি এইভাবে বলে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা যদি কখনো সময় পান অবশ্যই আসবেন সমুদ্র সৈকত দেখতে। কক্সবাজার আছে, কুয়াকাটা আছে। আমরা ইতিমধ্যে চলে আসছি আরেকটা ছোট্ট একটা নদীতে। এই নদীটা পার হয়ে আমরা সি বিচের যে মেন পয়েন্ট আমরা সেইখানে যাব, কারণ আমরা রাস্তা দিয়ে আসছিলাম, ওই রাস্তার অবস্থা এত বাজে ছিল যে আর মনে হচ্ছিল না যে ওই রাস্তা দিয়ে ব্যাক করব। এই জন্য আমরা সমুদ্র সৈকতের পার দিয়ে বাইক নিয়ে চলে আসছি যে দেখি কত দূর যাইতে পারি। পরবর্তীতে এই নদী পার হলাম, নদী পার হয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। এই গাছগুলো আসলে অনেক সুন্দর সুন্দর, গাছগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগতেছে। এইখানে পাশে একটা ছোট্ট একটা স্টল ছিল, ওইখান থেকে আমরা একটু রেস্ট করছি। এগুলো ভিডিও করতে পারি না অবশ্য। আমরা এই দিক দিয়ে একদম মেন পয়েন্টে চলে আসছি। এই যে আমাদের যে মেন পয়েন্ট, এইটা হলো কাটার মেন পয়েন্ট এটাই। এইখান থেকে সব কিছুই দেখা যায়। এইখানে সবাই গোসল করে, সবাই মজা করে।
আমিও আসলাম, আমি নিজেও একটু উচ্ছ্বাসিত ছিলাম, যার কারণে একটু পাটপুট মারলাম। পাটপুট মারি টাইরে আমরা জামা কাপড় খুলে একদম সব কিছু নিয়ে একদম পানিতে নেমে গেলাম। পানিতে নামে একটু ফিল করতেছি যে এত পরিমাণে ঠান্ডা। আমাকে একজন বলছিল যে ভাইয়া এই ঠান্ডা পানির ভিতরে যাইতে পারবেন না, গোসল করতে পারবেন না, কেন আসছেন এইখানে? তারপরে আমি তাকে দেখানোর জন্য ঠান্ডা পানিতে নেমে গেছি। ঠান্ডা পানিতে নেমে পরে ভিডিও করতে পারি নাই, কিন্তু কারণ গোসল করার ভিডিও তো সবাইকে দেখাবো না। যদিও ভিডিও করতে পারতাম, কিন্তু তারপর ইচ্ছা করে করি নাই। সামনে দেখি তাসির একদম মানে স্যান্ডো গেঞ্জি পরে নেমে গেছে, খুব মজা করতেছে, এইগুলো ভিডিও করি নাই। আমরা এখান থেকে উঠে চলে আসলাম আবারও উপরে। বিকাল টাইমে নামছি, হালকা মেঘ ছিল, ঢেউ ছিল, আসলে একদম সিনেমাটিক একটা মুড ছিল। পরবর্তীতে আমরা এখানে ঘুরলাম ফিরলাম, আবার চলে আসলাম আমরা এখানে। একটু হালকা হালকা সন্ধ্যা লাগছে, আমরা বাড়িতে ফিরবো, সেই জন্য আমরা কিছু শুটকি কেনার দরকার ছিল, আমার কিছু কেনাকাটা দরকার ছিল, সেইগুলো করে আমরা ব্যাক করব। সেই জন্য আসছি আবার। 1 কেজি শুটকি নিছি, আর সাথে নিছি একটা কুরাল মাছের শুটকি, ওইটাও নিছি 1 কেজির সাথে তাসির ছিল, ওর সাথে ভাগাভাগি করে 2টা শুটকি নিলাম। আর আপনারা যারা এখানে আসবেন অবশ্যই দামাদামি করে নেবেন, এটা আমি এর আগেও বলছি, কারণ ওরা আপনার কাছ থেকে 6 থেকে 700 টাকা চাইবে। এমনও হয়েছে যে আমার কাছে 700 টাকা চাইছে, আমি 400 টাকা বলছি, ওরা আমাকে আর কিছু অল্প টাকা বাড়ায় দিয়ে শুটকি দিয়ে দিছে। পরবর্তীতে যা ধারণা হইলো যে ওরা শুটকির দাম যার কাছে যেভাবে নিয়ে পারে, ওদের ফিক্সড কোনো রেট নাই। এক পর্বে এত বড় ভিডিও দেখানো সম্ভব না, এই জন্য আমি এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, আর বাকি ভিডিওটা পার্ট 2-তে দিব। আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান ফুল, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।